নমস্কার, শাস্ত্ররূপে ভূগোলের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখেছি, ভূগোল সম্পর্কে সাধারণ ধারণা, ভূগোলের সংজ্ঞা, ভূগোল শিক্ষা নীতি ও লক্ষ্য, ভূগোলের পরিধি। আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো ভূগোলের প্রকৃতি, ভূগোলের উদ্দেশ্য ও ভূগোলের বিভিন্ন শাখা সমূহ। তো চলো আমরা এই পাঠটি আজকের শুরু করি। নেক্সট হচ্ছে ভূগোলের প্রকৃতি, অর্থাৎ ভূগোলের প্রকৃতিটা কীরূপ। দেখো, তোমাদের ক্লাসে এমন অনেক ছেলে আছে যাকে তোমরা খুব বিরক্ত করো, তাও সে শান্ত থাকে। আবার যাকে একটু কিছু বললে সে হঠাৎ করে রেগে যায়, অর্থাৎ এটা তাদের প্রকৃতি। ভূগোলের এমন অনেক প্রকৃতি আছে যেগুলো থেকে আমরা জানতে পারবো যে ভূগোলের মধ্যে কী কী বিষয় যুক্ত হয়েছে বা এগুলোর কাজ কি, সেই সমস্ত বিষয়। চলো আমরা এক এক করে দেখি ভূগোলের প্রকৃতিটা কীরূপ বা কী কী। প্রথমে হচ্ছে বিজ্ঞানধর্মী, বা আমরা বলতে পারি ভূগোল একটি বিজ্ঞানধর্মী বিষয়। অর্থাৎ বিজ্ঞানের একটা কাজ যেমন কোনো কিছুর কারণ সম্পর্কে আমাদেরকে জানা, কি কারণে এটা হচ্ছে, এর কারণটা কি। অর্থাৎ কোনো কিছুকে কারণ সম্মতভাবে ব্যাখ্যা করে যেমন বিজ্ঞান, তেমনি ভূগোলেরও কিন্তু অনেক অনেক জিনিস আছে যেগুলো কারণ সম্পর্কিত হয়। অর্থাৎ তাই আমরা ভূগোলকে বলতে পারি বিজ্ঞানধর্মী। অর্থাৎ যে একটা জিনিস যে ওখানে কেন আছে, অন্য জায়গাতে কেন নেই। যেমন উত্তরের পার্বত্য অঞ্চল কেন উত্তরের দিকে সৃষ্টি হয়েছে, মরুভূমি অঞ্চল কেন পশ্চিমের দিকে সৃষ্টি হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। আবার বিভিন্ন বিজ্ঞানের বিষয়গুলো, যেমন তোমরা বলতে পারো গণিত, জীববিদ্যা ইত্যাদিও কিন্তু ভূগোলের মধ্যেও আস্তে আস্তে সামিল হয়েছে। যেমন জীব ভূগোল, উদ্ভিদ ভূগোল, আবার অনেক গাণিতিক জিনিসও রয়েছে ভূগোলের মধ্যে। গাণিতিক সমস্যার সমাধান করে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, বা একটা জায়গায় আমরা যেতে পারি, বলতে পারি যে না, এটা এই কারণে হয়েছে, এটা ওই কারণে হয়েছে। অর্থাৎ সায়েন্টিফিকভাবে বিশ্লেষণ করে ভূগোল। তাই ভূগোলকে বলা হয় মাদার অফ অল সায়েন্স, অর্থাৎ সকল শাস্ত্রের জননী। তাই ভূগোল একটি বিজ্ঞানধর্মী বিষয়। নেক্সট হচ্ছে সংশ্লেষিত বিষয়। ভূগোলকে আমরা বলছি সংশ্লেষিত বিষয়। মানে সংশ্লেষিত বিষয়টা কি? একটার সঙ্গে আরেকটা জিনিস যখন আমরা যুক্ত করব, তখন সেটার সংমিশ্রণে যে জিনিসটা গঠিত হবে সেটাকে বলছে সংশ্লেষিত বিষয়। যেমন ধরো, চালকে যদি আমি এমনি ফোটাই তাহলে কি তৈরি হবে? ভাত তৈরি হবে। এবার চালের সাথে আমি ধরো ডাল, তরকারি ইত্যাদি দিলাম, তাহলে একটা তৈরি হবে খিচুড়ি। অর্থাৎ চালের সঙ্গে ডাল এই সমস্ত জিনিস দেওয়ার ফলে একটা সংমিশ্রণ ঘটছে, তখন হচ্ছে খিচুড়ি। তো ভূগোলের সঙ্গে এই সংশ্লেষিত বিষয়টার সম্পর্কটা কি? ভূগোলে সংশ্লেষিত বিষয় বলতে বোঝানো হচ্ছে ভূগোলে অনেক জিনিসের সমন্বয় ঘটে একটা সাবজেক্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভূগোল। তাহলে ভূগোলের মধ্যে আমরা প্রাকৃতিক বিষয় নিয়ে যেমন আলোচনা করি, তারপরে আমরা আলোচনা করি সমাজ বিজ্ঞান এবং জীব বিজ্ঞান। অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন জিনিস, যেমন পাহাড়, নদী, এই সমস্ত বিষয়। আবার সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়, যেমন তোমার ইতিহাস হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, এগুলো কিন্তু ধীরে ধীরে ভূগোলের সঙ্গে যুক্ত হচ্ছে। তারপরে জীববিজ্ঞান। জীববিজ্ঞান বলতে কি বোঝায়? যেখানে প্রাণের অস্তিত্ব আছে সেখানে বলছে জীববিজ্ঞান। যেমন বিভিন্ন রকমের প্রাণী, যেমন কোথায় কোন প্রাণী আমরা দেখতে পাই, কোথায় কোন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই, এই সমস্ত বিষয়ের সমন্বয়ে গঠিত হচ্ছে যে বিষয়টা, সেটার নাম হচ্ছে আমাদের ভূগোল। তাহলে ভূগোলটা কি? তাহলে ভূগোলটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এবং জীব বিজ্ঞান। অর্থাৎ এই তিনটে জিনিসের সমন্বয় ঘটছে ভূগোলের মধ্যে। অর্থাৎ ভূগোলটা হচ্ছে একটা সংশ্লেষিত বিষয়, যার সংশ্লেষণ হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, জীব বিজ্ঞান, এই তিনটি বিষয়ের মধ্যে দিয়ে ভূগোলের সমন্বয় ঘটছে। তাই আমরা ভূগোলকে বলি একটি সংশ্লেষিত বিষয়। নেক্সট হচ্ছে গতিশীল বিষয়। ভূগোল হচ্ছে একটি গতিশীল বিষয়। আমরা বুঝে নেব গতিশীল জিনিসটা কি। যেমন ধরো, তুমি আজ থেকে প্রায় কত বছর, 30-40 বছর আগে চলে যাও, সকলের বাড়িতে না হোক কয়েকজনের বাড়িতে তোমরা এই ধরনের ল্যান্ডফোন দেখতে পেতে। তারপর আস্তে আস্তে যুগের পরিবর্তন হতে লাগলো, অর্থাৎ সমাজ এগিয়ে যেতে লাগলো। তারপরে আমরা কিসে গেলাম? আমরা এই ফোন থেকে গেলাম এই ফোনে। তাহলে কি হচ্ছে? যে একটা গতিশীলতা বজায় থাকছে, এখান থেকে এখানে গেলাম। আজকালকার দিনে কিন্তু খুব আমরা দেখতে পাই যে এরকম ফোন খুব কম মানুষই ইউজ করছে। সবারই পকেটেই এই ফোন, অর্থাৎ একটা স্মার্টফোন। অর্থাৎ গতিশীলতা বজায় থাকছে ফোনের মধ্যে। দেখো, প্রথমে এই ফোন ছিল, তারপর এই ফোন হলো, তারপর এই ফোন হলো। অর্থাৎ একটা গতিশীল বিষয়। এই ফোনটা প্রায় সকলের বাড়িতেই আছে, বা সকলের নিজস্ব হতেও পারে এখন, যে তোমরা যার মাধ্যমে ক্লাস দেখছো,
অর্থাৎ এটা হচ্ছে একটা গতিশীল জিনিস। আরেকটা জিনিসের মাধ্যমে আমরা গতিশীল বিষয়টা বুঝবো, যেমন ধরো আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা পড়তাম এই ব্ল্যাকবোর্ডে, সাদা চক আর কালো বোর্ড। তারপর কি হলো, কালো বোর্ড থেকে আস্তে আস্তে এই হোয়াইট বোর্ডের দিকে আমরা এলাম, অর্থাৎ হোয়াইট বোর্ড আর মার্কার। কিন্তু এটারও আস্তে আস্তে উন্নতি হলো, তার ফলে সৃষ্টি হয়েছে ডিজিটাল বোর্ড, যেখানে তোমরা আজকে ক্লাসটি দেখছো বা পড়ছো। অর্থাৎ একটা গতিশীলতা থাকছে, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে মার্কারের বোর্ড, তারপর এই ডিজিটাল বোর্ড, অর্থাৎ গতিশীল। আরেকটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে ভালো। যেমন গতিশীল বিষয়ের আরেকটা উদাহরণ কি, কম্পিউটার। আগে আমরা এরকম কম্পিউটার দেখতে পেতাম, তারপর আস্তে আস্তে উন্নতি হলো সমাজের, এরকম আমরা কম্পিউটার দেখতে পেতাম, এখনো পাই। আর আরেক রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলছে ল্যাপটপ। অর্থাৎ গতিশীলতা বজায় থাকছে জিনিসের, যে আমরা পুরোনো যুগে জিনিস ইউজ করব তা কিন্তু না। এই গতিশীলতা বা এই গতিশীলতাটা ভূগোলের সঙ্গে কি করে রিলেটেড বা সম্পর্কযুক্ত, ওটা আমাদেরকে জানতে হবে। দেখো, ভূগোলে কিন্তু আমরা আজ যে সমস্ত জিনিসগুলো পড়ছি সেগুলো কিন্তু আগে ছিল না। যেমন আমরা এখন পড়ছি জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এগুলো কিন্তু আগে ভূগোলের মধ্যে যুক্ত ছিল না। বা ঐতিহাসিক ভূগোল বলতে পারো, বা মানুষের বসতি নিয়ে ভূগোল বলতে পারো, সেগুলো কিন্তু ছিল না। অর্থাৎ দেখো, আমরা যেমন ল্যান্ডফোন থেকে কিপ্যাডওয়ালা ফোনে যাচ্ছি, তারপর আমরা স্মার্টফোনে আসছি, ওই রকমই কিন্তু ভূগোলে আগে একটা নির্দিষ্ট সীমানা ছিল যে এই সমস্ত জিনিসগুলো ভূগোলে পড়ানো হবে। হ্যাঁ, তারপরে আরও নতুন নতুন জিনিস ভূগোলে যুক্ত হলো, আর তারপরে ভূগোলে একটা অ্যাডভান্স লেভেলের জিনিস বর্তমান যুগে যুক্ত হয়েছে। তাহলে এই গতিশীলতাটা ভূগোলের মধ্যেও বজায় থাকছে। যেমন আগে আমরা একরকম জিনিস ভূগোলের মধ্যে পেতাম, কিন্তু বর্তমান যুগে আমরা ভূগোলের মধ্যে আরও নতুন নতুন জিনিসের সংযোজন দেখতে পাচ্ছি। অর্থাৎ এটাকেই বলছে ভূগোলের গতিশীলতা, যে প্রাচীনকালের যে জিনিসগুলোকে বা মানধাত্তা আমলের জিনিসগুলোকে নিয়ে যে ভূগোল পড়ে থাকবে তা নয়, ভূগোল নতুন নতুন অনেক জিনিস বা অনেক জিনিসকে ভূগোল নিয়ে এগিয়ে চলে, এটা হচ্ছে গতিশীলতা। তারপর হচ্ছে ক্ষেত্র সমীক্ষা বিষয়ক বিষয়। ভূগোলটা একটা ক্ষেত্র সমীক্ষা বিষয়ক বিষয়। সমীক্ষা বলতে কি বোঝো? আমাদের অনেকের বাড়িতে অনেকে যায় যে বাড়িতে কতজন আছে, বাড়ির ফ্যামিলি মেম্বার কতজন, তারপরে বাবা কি করেন, ছেলে মেয়ের বয়স কত, এরকম জিজ্ঞেস করতে অনেকে যায়, এটাকে বলছে সমীক্ষা। তো ভূগোলের ক্ষেত্রেও এই ক্ষেত্র সমীক্ষা বিষয়টা একটা জড়িত বিষয়, বা ভূগোলের এই জিনিসটা ভূগোলের মধ্যে আসে। ক্ষেত্র সমীক্ষা মানে আমাকে ফিল্ডে যেতে হবে, আমি বাড়িতে বসে বসে বলে দিতে পারবো না যে ওই জায়গাতে কি আছে না আছে। যেমন ধরো, কোনো স্থানে তুমি একটা কয়লা খুঁজে পেলে বা কয়লার ভান্ডার খুঁজে পেলে, এবার আমাকে ওই স্থানে যেতে হবে, তারপরে আমি জানতে পারবো যে ওখানে শুধুমাত্র কি কয়লাই আছে না আরও বিভিন্ন রকম খনিজ উপাদান আছে। সেগুলো জানার জন্য আমাকে ওই ফিল্ডে গিয়ে বিভিন্ন লোকের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। তারপর আমরা জানতে পারবো যে ওই স্থানে কি আছে। অর্থাৎ ফিল্ডে গিয়ে যে একটা লোকের সঙ্গে আলোচনা করা, সেটাকে বলছে সমীক্ষা। এই ভূগোলে কিন্তু এই সমীক্ষা বিষয়টারও একটা বিশেষ গুরুত্ব বা প্রাধান্য আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ভূগোলের উদ্দেশ্য, অর্থাৎ ভূগোলটা আমরা কি উদ্দেশ্যে পাঠ করছি, ভূগোলটা পাঠ করার উদ্দেশ্য কি, সেই সমস্ত বিষয় আমরা এখানে পড়ব। দেখো, প্রথমে হচ্ছে স্থান বা অঞ্চলগত পার্থক্য সম্পর্কে অনুসন্ধান। স্থান বা অঞ্চলের পার্থক্য, অর্থাৎ একটা অঞ্চলের সঙ্গে আরেকটা অঞ্চলের কি কি পার্থক্য আমরা দেখতে পাই। যেমন ধরো, পাহাড়ি অঞ্চলে তুমি যদি যাও, ওখানে একরকম আলাদা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবে। আবার মরুভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু আলাদা রকম। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে পার্থক্য, এই প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের কারণটা কি, এই প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের কারণটাকে অনুসন্ধান করে ভূগোল। শুধু কি প্রাকৃতিক পরিবেশ? শুধু প্রাকৃতিক পরিবেশ না, প্রাকৃতিক পরিবেশের সাথে অর্থনৈতিক পরিবেশটাকেও ভূগোল ব্যাখ্যা করার চেষ্টা করে, যে কেন অর্থনীতি এখানে উন্নত হয়েছে বা কেন উন্নত হয়নি। যেমন তুমি যদি ভাবো যে একটা শিল্প তুমি পাহাড়ি অঞ্চলে গড়ে তুলবে, সেটা কিন্তু তোমার পক্ষে সম্ভব না, কেননা পাহাড়ি অঞ্চলে যাতায়াত ব্যবস্থা অতটাও সুবিধার না, যার তুলনায় আমাদের সমভূমি অঞ্চলে সুবিধা হয়। অর্থাৎ একটা অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড প্রাকৃতিক অঞ্চলের মধ্যে, যেটা পাহাড়ি অঞ্চল সেখানে করা কঠিন, আবার সমভূমি অঞ্চলে করা সহজ। এই সমস্ত যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো, যেটা কেন কঠিন হচ্ছে কেন সহজ হচ্ছে, তার পার্থক্যটা অনুসন্ধান করে ভূগোল। তারপরে হচ্ছে সামাজিক, অর্থাৎ সামাজিক পার্থক্যটা কেন সৃষ্টি হচ্ছে,
হ্যাঁ, যে একটা সমাজের মধ্যে তুমি এরকম পার্থক্য দেখতে পাচ্ছ বা আরেকটা জায়গার মধ্যে তুমি আরেকটা অন্যরকম পার্থক্য দেখতে পাচ্ছ, তার পার্থক্যের কারণটা কি? যেমন ধরো, যেখানে অর্থনৈতিক উন্নতি বা একটা অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চলে মানুষ যতটা সচেতন হবে নিজেদের স্বাস্থ্য নিয়ে, নিজেদের শিক্ষা নিয়ে, তার তুলনায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চল কিন্তু সে সমস্ত বিষয়, স্বাস্থ্য, শিক্ষা, ওগুলো নিয়ে অতটাও মাথা ঘামাবে না। অর্থাৎ একটা সামাজিক প্রভাব পড়ছে, যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো আমাদের একটা সামাজিক জিনিসের মধ্যে পড়ে। সেই সমস্ত জিনিসগুলোর পার্থক্যের কারণটা কি, সেই সমস্ত জিনিস নিয়ে তথ্য অনুসন্ধান করে এই ভূগোল বিষয়। অর্থাৎ ভূগোলের উদ্দেশ্য তোমরা বলতে পারো যে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক এই 3 ধরনের পরিবেশের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হচ্ছে, সেই পার্থক্যের কারণ অনুসন্ধান করা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বিভিন্ন ভৌগোলিক ঘটনার কারণ সম্পর্কে ব্যাখ্যা। আগের দিনে আমাদের বিভিন্ন ভৌগোলিক ঘটনা সম্পর্কে আমাদের সঠিক কারণ জানা ছিল না। আমরা বিভিন্ন কারণকে ভয় পেতাম, যে বজ্রপাত হচ্ছে আমরা ভয় পাচ্ছি, হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো আমরা ভয় পাচ্ছি। তাহলে যে একটা যে প্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে, বা ধরো কোনো একটা আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এই প্রাকৃতিক জিনিসগুলোকে ভয় পেতাম। কিন্তু দিনে দিনে যত উন্নতি হলো, ভূগোল শাস্ত্র পাঠের মধ্যে কিন্তু এই ভৌগোলিক ঘটনা ঘটার কারণগুলোকে যথাসম্ভবভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলো। হ্যাঁ, তা আমরা বলতে পারি যে বিভিন্ন ভৌগোলিক ঘটনাগুলো কেন ঘটছে, তার কারণ কি, সেই সম্পর্কে ব্যাখ্যা দিতে সাহায্য করে ভূগোল। যেমন ধরো, এখানে একটা তুমি দেখতে পাচ্ছ যে লাভা বেরিয়ে আসছে। সেটা কেন আসছে? তুমি ধরো একটা প্লাস্টিকের মধ্যে জল নিলে, এবার তুমি কি করছো, জলটাকে এই হাত দিয়ে আর এই হাত দিয়ে প্রেস করছো, অর্থাৎ এরকম করে দাবাচ্ছ। তারপরে কি হচ্ছে, একটা সময় দেখা যাবে যে জলটা ফেটে বেরিয়ে আসবে। এই প্রাকৃতিক ঘটনাটা ঘটার পেছনেও একই রকম জিনিস হচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা চাপ পড়ছে, এখান থেকে একটা চাপ পড়ছে, যার ফলে যে এই লাভা বা ম্যাগমাগুলো আছে সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ ভূগোলে বিভিন্ন ঘটনাগুলোর যে একটা প্রাকৃতিক ব্যাখ্যা, কী কারণে এটা হচ্ছে, সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে ভূগোল। নেক্সট হচ্ছে মানুষ আর প্রকৃতির সম্পর্ক সুদৃঢ় করা। মানুষ আর প্রকৃতির সম্পর্ক আমরা জানি যে অতি প্রাচীনকাল থেকেই একটা গভীর সম্পর্ক। মানুষ প্রকৃতি ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। তাই মানুষ আর যে প্রকৃতির সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করা হয় এই ভূগোল বিষয়ে। যেমন প্রাকৃতিক জিনিস আমরা বর্তমানে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছি, যার ফলে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতি হওয়ার ফলে এই ক্ষতিগুলো আমাদেরকে, মানুষকে ভোগ করতে হচ্ছে। যেমন আমরা ধরো শিল্প কারখানা নির্মাণ করে ফেললাম কোনো একটা জায়গার, সেখানে অনেক মানুষের সুবিধা হলো শিল্প কলকারখানা তৈরি করাতে। কিন্তু সেই শিল্প কলকারখানা থেকে কি হচ্ছে, যে দূষিত ধোঁয়া, সেগুলো বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। বা শিল্প কলকারখানার বিভিন্ন নোংরা জলগুলো, সেগুলো কোনো একটা নদীতে গিয়ে পড়ছে, তার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। বা ওই জলটা খেয়ে কোনো একটা গবাদি পশু, তার ক্ষতি হচ্ছে। অর্থাৎ আমরা পরিবেশের বিভিন্ন রকমভাবে ক্ষতি করে চলেছি, কিন্তু আমাদের যে পরিবেশের উন্নতি কিভাবে ঘটবে সে সম্পর্কে আমরা মাথা ঘামাচ্ছি না। তাই আমাদেরকে জানতে হবে যে মানুষ এবং প্রকৃতির সম্পর্ককে কিভাবে আমরা সুদৃঢ় করতে পারবো। তাই মানুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, সেটাকে আরও সুদৃঢ় করার, আরও শক্ত করার যে চেষ্টা, সেটাই ভূগোল পাঠের মাধ্যমে করা হয়। তাহলে আমরা বলতে পারি যে মানুষ আর প্রকৃতির সম্পর্ককে সুদৃঢ় করার একটা উন্নত প্রচেষ্টা তৈরি করে এই ভূগোল। নেক্সট হচ্ছে সামাজিক সংগঠন ও সামাজিক সংযোগের অধ্যয়ন। ভূগোলে কিন্তু একটা সমাজ বিজ্ঞানের বিষয়। ভূগোলে সমাজে ঘটে চলা বিভিন্ন জিনিস নিয়ে যেমন আলোচনা করা হয়, তেমনি একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক কিভাবে সুদৃঢ় হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়। যেমন আগে আমরা ধরো কোনো মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য চিঠি লিখতাম, কিন্তু এখন কি আমরা চিঠি লিখি? এখন আমরা চিঠি লিখি না। এখন তার জায়গাতে আমরা বিভিন্ন রকম ফোনের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আমরা যোগাযোগ করি। অর্থাৎ একটা সামাজিক মেলবন্ধন বা একটা সামাজিক সংগঠন যেটা তৈরি করতে সাহায্য করছে, ভূগোল তৈরি করছে। যেমন ধরো কোনো স্থানে যাওয়ার জন্য আগে রাস্তা ভালো ছিল না, কিন্তু ভূগোলের যত উন্নত হচ্ছে তত আমরা জানতে পারছি যে ওই অঞ্চলের একটা ভৌগোলিক পরিবেশ যেটা আছে, সেখানে রাস্তাঘাটকে আমি কি করে উন্নতি করব, বা উন্নয়ন করার জন্য আমাদেরকে কিভাবে ব্যবস্থা নিতে হবে, সে সমস্ত বিষয়। অর্থাৎ একটা যে সামাজিক সংগঠন, একটা সামাজিক সংযোগ, মানুষের সঙ্গে মানুষের সংযোগ কিভাবে হবে, সে সম্পর্ক বিষয় নিয়ে অধ্যয়ন করা হয় এই ভূগোলের মাধ্যমে। তাই ভূগোলের একটা উদ্দেশ্য আমরা বলতে পারি সামাজিক সংগঠন এবং সামাজিক সংযোগের মধ্যে অধ্যয়ন স্থাপন করা।
নেক্সট হচ্ছে কি, কোথায়, কেন, এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজা। ভূগোলে এই কি, কোথায়, কেন এই প্রশ্নের উত্তরটা খোঁজা গুরুত্বপূর্ণ কেন? আমি ধর একটা উদাহরণ দিচ্ছি। আমি উত্তর দিকে ভারতের কি দেখতে পাচ্ছি, এটা ভারতের নর্থ সাইড। এখানে আমি কি দেখতে পাচ্ছি, দেখো আমি প্রশ্ন করছি কি দিয়ে, কি দেখতে পাচ্ছি? ওখানে আমি পর্বত সমূহের বিস্তার দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পেলাম? আমি দেখতে পেলাম উত্তর দিকে। আমি দুটো জিনিস পেলাম এখানে, কি পেলাম? পর্বত পেলাম। কোথায় পেলাম? উত্তর দিকে পেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে কেন পেলাম? এই প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু ভূগোল আমাদেরকে বিশেষভাবে অধ্যয়ন করা দরকার বা অধ্যয়ন করা হয়। তো বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, আগে ওখানে একটা টেথিস নামে সাগর ছিল, যার ফলে ওখানে একটা হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তো এই জিনিসটা আমরা এখানে জানতে পারলাম। তো আমাদের যে তিনটে প্রশ্ন ছিল, কি, কোথায় এবং কেন, এই প্রশ্নের উত্তর যে আমরা জানতে পারছি সেটা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারছি। তাই ভূগোলকে একটা বিজ্ঞানধর্মী বিষয় করে তোলার জন্য এই কি, কোথায় এবং কেন এই প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু অতি বিশেষ গুরুত্বপূর্ণ। আর ভূগোলের উদ্দেশ্য হচ্ছে এই কি, কোথায় এবং কেন এই প্রশ্নের উত্তরকে সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরা। আচ্ছা, এবারে আমরা পড়ব ভূগোলের বিভিন্ন শাখা, অর্থাৎ ভূগোলটা বিভিন্ন শাখায় বিভক্ত। সেই শাখাগুলো কি কি এবার আমরা ওগুলো জানবো। প্রথমে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সাথে সম্পর্কিত প্রাকৃতিক বিজ্ঞান, 1 নম্বর শাখা। তারপরে হচ্ছে জীব ভূগোলের সাথে সম্পর্কিত জীব বিজ্ঞান, ভূগোলের আরেকটি শাখা। তারপর হচ্ছে মানবীয় ভূগোলের সাথে সম্পর্কিত সমাজ বিজ্ঞান, ভূগোলের আরেকটি শাখা। তাহলে চলো আমরা এই সমস্ত বিষয়গুলো একটু ডিটেলসে জেনে নিই। দেখো, প্রথমে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সাথে সম্পর্কিত প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান অর্থাৎ প্রকৃতিতে আমরা যে সমস্ত জিনিস দেখতে পাই সেই সমস্ত জিনিস এখানে আলোচনা করা হয়। সো সেই সমস্ত জিনিসগুলো কি কি চলো দেখি। প্রথমে হচ্ছে গণিত এবং জ্যোতির্বিদ্যা। এই গণিত এবং জ্যোতির্বিদ্যায় আমরা কি কি আলোচনা করব? গণিত এবং জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, অর্থাৎ যে ভূগোলে গণিত এবং জ্যোতির্বিজ্ঞানকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে গণিত এবং জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এখানে আমরা জানবো যে বিভিন্ন ধরনের গ্রহ, সেগুলোর উৎপত্তি কিভাবে হলো। যেমন এই গ্রহ, আমাদের গ্রহ পৃথিবী, সেটা কিভাবে উৎপত্তি লাভ করলো, এবং পৃথিবীর যে ঘুরছে সেই পৃথিবীর ঘোরার কারণ কি, পৃথিবী সহ আরো অন্যান্য গ্রহ নিয়ে আমরা এখানে আলোচনা করব। মোট কথা এখানে যে জ্যোতির্বিজ্ঞানীয় জিনিসগুলো পড়ছে সেগুলো হচ্ছে গ্রহের উৎপত্তি, গ্রহের পরিক্রমণ, হ্যাঁ, এই সমস্ত বিষয়। আর এই সমস্ত বিষয় জানার জন্য গণিত কিন্তু একটা অতি আবশ্যিক বিষয়। অর্থাৎ বিভিন্ন গাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস জানতে পারবো। যেমন পৃথিবীর ব্যাসার্ধ কত, কোন গ্রহকে ঘুরতে কতদিন লাগবে, এই সংক্রান্ত বিষয়। অর্থাৎ গণিত এবং জ্যোতির্বিজ্ঞানীয় বিষয় যে ভূগোলে আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা বলছি গণিত এবং জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। ক্লিয়ার? তারপরে আমরা দেখি নেক্সট হচ্ছে ভূত্বকবিদ্যা, তার মধ্যে পড়ছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা বলতে কি বোঝায়? ভূগোলের যে শাখায় আমরা ভূমিরূপকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে পাহাড়, পর্বত, নদ নদী, মালভূমি, সমভূমি, এগুলো আমরা এই সমস্ত বিষয়গুলো এই ভূমিরূপ বিদ্যায় আলোচনা করব। যে পাহাড় সৃষ্টি হলো, মালভূমি কিভাবে সৃষ্টি হলো, সমভূমি কিভাবে সৃষ্টি হলো, বা একটা পর্বত কি ধীরে ধীরে কেন ক্ষয় হচ্ছে, মালভূমি কেন ক্ষয় হচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থাৎ ভূমিরূপকে নিয়ে এখানে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে আবহাওয়া বিদ্যা। আবহাওয়া বিদ্যার মধ্যে পড়ছে জলবায়ু বিদ্যা, অর্থাৎ ভূগোলের যে শাখায় জলবায়ুকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে জলবায়ু বিদ্যা। এখানে আমরা কি কি বিষয় আলোচনা করব? এখানে আমরা আলোচনা করব মেঘ, বৃষ্টিপাত, কোনো অঞ্চলের আর্দ্রতা, উষ্ণতা, এত কেন টেম্পারেচার একটা অঞ্চলের, এত কম কেন একটা অঞ্চলের, বৃষ্টিপাত কেন এই অঞ্চলে বেশি হচ্ছে, এই অঞ্চলে কেন কম হচ্ছে। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর যাবতীয় জিনিস যে শাখায় আলোচনা করা হয় তাকে বলছে জলবায়ু বিদ্যা। নেক্সট হচ্ছে উদকবিদ্যা বা জলবিদ্যা। এর মধ্যে পড়ে সমুদ্রবিদ্যা। এখানে আমরা কি কি জিনিস পড়ব? এখানে আমরা পড়ব যে সমুদ্রের বিস্তার কোথায় কত রয়েছে, সমুদ্রের জলের লবণতার পরিমাণ কোথায় কেমন, একটা অঞ্চলে লবণতার পরিমাণ বেশি, অন্য অঞ্চলে লবণতার পরিমাণ কমের কারণটা কি, সমুদ্রের যে জল দূষণ হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, এর ফলে সমুদ্রের যে বাস্তুতন্ত্র রয়েছে
তার উপর কি ক্ষতিকর প্রভাব পড়ছে এবং এগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার, সে সমস্ত বিষয় আমরা এখানে জানবো। তারপরে রয়েছে মৃত্তিকা বিজ্ঞান বা মৃত্তিকা ভূগোল, অর্থাৎ মৃত্তিকাকে নিয়ে ভূগোলে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলছে মৃত্তিকা বিজ্ঞান। অর্থাৎ এখানে আমরা মাটি নিয়ে আলোচনা করব। ভারতের কোন অঞ্চলে কোন মাটি দেখতে পাওয়া যায়, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি, কোন মাটিতে সবজি চাষ হচ্ছে, কোন মাটিতে বিভিন্ন ফসল চাষ হচ্ছে, এর কারণ কি, এই সংক্রান্ত বিভিন্ন বিষয় এগুলো নিয়ে আলোচনা করা হবে মৃত্তিকা ভূগোলের যে শাখায়, তাকে বলছে মৃত্তিকা ভূগোল বা মৃত্তিকা বিজ্ঞান। এরপরে আমরা দেখব জীব ভূগোলের সাথে সম্পর্কিত জীব বিজ্ঞান, অর্থাৎ ভূগোলের যে শাখায় জীবেদেরকে নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলছি আমরা জীববিজ্ঞানীয় ভূগোল। এখানে কি কি আমরা পড়ব? প্রথমে হচ্ছে উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যার মধ্যে কি আছে? উদ্ভিদ ভূগোল। অর্থাৎ উদ্ভিদ ভূগোল বলতে কি? উদ্ভিদ ভূগোল বলতে একটা উদ্ভিদকে নিয়ে এখানে আলোচনা করা হবে, অর্থাৎ মেন আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ। কোন অঞ্চলে আমরা কি উদ্ভিদ দেখতে পাচ্ছি, তার বৈশিষ্ট্য কি, কেন এই অঞ্চলে এই উদ্ভিদ জন্মালো, তার কারণ কি, অন্যান্য অঞ্চলে এর পরিমাণটা কম কেন, সেই সংক্রান্ত বিষয়। আবার যে সমস্ত উদ্ভিদগুলোর পরিমাণ বর্তমানে পৃথিবীতে কমে যাচ্ছে সেগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো, আমাদের যে পরিবেশে সামাজিক বনসৃজনের জন্য কোন কোন উদ্ভিদগুলো দরকার, সেই সংক্রান্ত যাবতীয় বিষয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে তাকে আমরা বলছি উদ্ভিদ ভূগোল, অর্থাৎ যেখানে মেন আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ। তারপরে আরেকটা আলোচ্য বিষয় হচ্ছে যে বিজ্ঞানের মধ্যে প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যার মধ্যে পড়ছে প্রাণী ভূগোল, অর্থাৎ প্রাণী, বিভিন্ন রকম জন্তু জানোয়ার বা বিভিন্ন রকম পশু এখানে আমরা আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন পশুর যেগুলো অস্তিত্ব আজকে প্রায় বিলুপ্তির পথে, সেগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো, কেন একটা নির্দিষ্ট অঞ্চলে এরকম পশু দেখতে পাই আমরা, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কেন সুন্দরবনে দেখতে পাই, অন্য অঞ্চলে কেন পাওয়া যায় না, বা একটা অঞ্চলের জীবের যে বৈশিষ্ট্য রয়েছে সেই অঞ্চলের জীবের বৈশিষ্ট্যর সঙ্গে অন্য অঞ্চলের জীবের বৈশিষ্ট্যর পার্থক্যটা কীরূপ, অর্থাৎ এই সংক্রান্ত বিষয়। অর্থাৎ প্রাণীবিদ্যার মধ্যে আমরা যেখানে প্রাণীকে নিয়ে আলোচনা করি তাকে বলছে প্রাণীয় ভূগোল। অর্থাৎ ভূগোলের যে শাখায় প্রাণীদেরকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে প্রাণী ভূগোল। নেক্সট হচ্ছে বাস্তুবিদ্যা। তার মধ্যে আমরা পড়ব মানবীয় বাস্তুবিদ্যা, অর্থাৎ মানুষের যে ক্রিয়াকলাপ, পরিবেশের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ কি করেছে, পরিবেশের অবনয়নের জন্য মানুষের কি ক্রিয়াকলাপ, অর্থাৎ মানুষ যেখানে মূল আলোচ্য বিষয় সেখানে হচ্ছে মানবীয় বাস্তুবিদ্যা। অর্থাৎ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে, মানুষ পরিবেশের উন্নতির জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় বিষয় এখানে আলোচনা করা হচ্ছে মানবীয় বাস্তুবিদ্যায়। তারপর দেখি নেক্সট হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ ভূগোল। পরিবেশ আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, অর্থাৎ নদী, গাছপালা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশের দিন দিন দূষণ হচ্ছে কেন, পরিবেশ দূষণের জন্য কি কি কারণ দায়ী, এই পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা দরকার, পরিবেশকে মানুষের বাসভূমি রূপে বসবাসের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম প্রাণীর বসবাস রূপে গড়ে তোলার জন্য আমাদেরকে কি কি উদ্যোগ নিতে হবে, সেই সংক্রান্ত বিষয়। অর্থাৎ মূলত পরিবেশ ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ, যেখানে আমরা পরিবেশের বিভিন্ন ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখব মানবীয় ভূগোলের সাথে সম্পর্কিত সমাজবিজ্ঞান। দেখো, ভূগোল কিন্তু সমাজবিজ্ঞানেরই একটা শাখা, তাই সমাজবিজ্ঞানের কি কি শাখা ভূগোলের মধ্যে পড়ে বা আমরা পড়ব সে সমস্ত জিনিসগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে রাশিবিজ্ঞান এবং গণিত অর্থনীতি। এর মধ্যে পড়ছে রাশিমাত্রিক ও পরিমাত্রিক ভূগোল, অর্থাৎ রাশিমাত্রিক বা যাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা কালেকশনের মাধ্যমে বা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার মাধ্যমে আমরা সেগুলোকে গাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো পাবো সেটাকে বলছে রাশিমাত্রিক ভূগোল। অর্থাৎ এখানে মূলত বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অর্থনীতি। এর মধ্যে পড়ছে অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ কোনো অঞ্চলের অর্থনীতি কেমন, অর্থনৈতিক উন্নতির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার, কোনো অঞ্চলে কী কী জিনিস উৎপাদিত হচ্ছে, কীভাবে সেই জিনিস বন্টন হচ্ছে, আমরা কীভাবে সেই জিনিসগুলো ভোগ করছি, এই সংক্রান্ত যাবতীয় বিষয় ভূগোলে যে শাখায় আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। তারপরে দেখি কি আছে, চলো। নেক্সট হচ্ছে জনসংখ্যা বিদ্যা, যার মধ্যে পড়ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে একটা অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, জনসংখ্যা কমে যাওয়ার কারণ কি, তার সঙ্গে সঙ্গে জন্মহার, মৃত্যুহার,
শিশু জন্মানোর হার, শিশু মৃত্যুর হার, মৃত্যু হারের সঙ্গে সঙ্গে আমরা জানবো যে ওই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা কেমন, এই সংক্রান্ত বিষয়। অর্থাৎ মানুষের যে সংখ্যা, মানুষের জনসংখ্যা, সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয় যে ভূগোলে, সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আন্ডারে পড়ছে রাজনৈতিক ভূগোল, অর্থাৎ যেখানে ভূগোলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আমরা জানতে পারবো, যেমন কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক কেমন, কেন্দ্রীয় সরকার দেশের উন্নতির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করলো, রাজ্য সরকার কোনো রাজ্যের উন্নতির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করলো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক কেমন, এই সংক্রান্ত বিষয় যেখানে আলোচনা করা হয় তাকে বলছে রাজনৈতিক ভূগোল। তারপরে দেখি চলো, নেক্সট হচ্ছে ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোলে আমরা একটা অঞ্চলের ভূগোলের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, সেই সমস্ত বিষয় আমরা জানবো বা দেখব। আমরা অতি প্রাচীনকালে দেখতে পেতাম যে সমস্ত অঞ্চল প্রাকৃতিক দিক থেকে ঘেরা, পাহাড় পর্বত দিক থেকে ঘেরা, সেখানে আক্রমণ কিন্তু কম হতো। অর্থাৎ একটা ঐতিহাসিক ঘটনার পেছনে একটা ভৌগোলিক ঘটনার একটা যে সম্পর্ক, সেটা আমরা জানতে পারি। অর্থাৎ ঐতিহাসিক ভূগোলের মাধ্যমে আমরা বিভিন্ন ঐতিহাসিক যে কর্মকাণ্ড ছিল, সেগুলো কেন এই অঞ্চলে হয়েছে, তার ঐতিহাসিক গুরুত্ব কী, ঐতিহ্য কী, এই সংক্রান্ত যাবতীয় বিষয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় ইতিহাসকে নিয়ে, তাকে বলছে ঐতিহাসিক ভূগোল। তারপরে দেখি নেক্সট হচ্ছে সমাজতত্ত্ব বা সামাজিক ভূগোল। সামাজিক ভূগোলে সমাজে ঘটে চলা বিভিন্ন সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সমাজের বিভিন্ন কর্মকাণ্ড, একটা সমাজের উন্নতির পেছনে কী কী কারণ রয়েছে, অবনতির পেছনে কী কী কারণ রয়েছে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী কী করণীয়, সেই সমস্ত যাবতীয় বিষয় এখানে আলোচনা করা হয়। অর্থাৎ সমাজ যেখানে আলোচ্য বিষয় ভূগোলের, সেটা হচ্ছে সামাজিক ভূগোল। এবার আমরা দেখব ভূগোল দর্শন বা ভূগোল চিন্তা। ভূগোল দর্শন বা ভূগোল চিন্তায় আমরা দেখব যে বিভিন্ন ভৌগোলিক তাদের যে মতামত, সেগুলো কিভাবে ব্যাখ্যা করেছেন। ভূগোলের যে আজকে আমরা বিভিন্ন শাখা প্রশাখা দেখতে পাচ্ছি, সেগুলোতে ভূগোল দর্শন বা চিন্তার কী কী দিক বা কী কী গুরুত্ব রয়েছে, সে সংক্রান্ত বিষয়। অর্থাৎ বিভিন্ন ভৌগোলিকদের চিন্তা ভাবনা, তাদের যে চিন্তার যে দর্শন, সে সমস্ত বিষয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ভূগোল দর্শন বা ভূগোল চিন্তা। নেক্সট হচ্ছে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান, যার মধ্যে হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য কোথায় কেমন, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে অন্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যের কি সম্পর্ক, কি পার্থক্য, একটা অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য এত বেশি কেন, বা এর মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ বা এই সমস্ত জিনিস আমরা যেখানে জানবো, সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তাহলে চলো আমরা এক নজরে দেখে নিই আমরা ভূগোলের কী কী শাখাগুলো নিয়ে পড়লাম। প্রথমে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়লাম, গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, অর্থাৎ আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর কীভাবে উৎপত্তি হলো, কীভাবে পৃথিবী ঘুরছে, সেই সংক্রান্ত বিষয় এখানে পড়ব। তারপর হচ্ছে ভূতত্ত্ববিদ্যা, এর মধ্যে ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা আমরা পড়ব যে পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি বিষয় নিয়ে। জলবায়ুবিদ্যায় আমরা দেখলাম যে আর্দ্রতা, বায়ুর চাপ, বৃষ্টিপাত, মেঘ, এই সমস্ত বিষয় এখানে আমরা পড়ব। সমুদ্রবিদ্যায় আমরা দেখব যে সমুদ্রের জলের লবণতার পরিমাণ কোথায় কেমন, সমুদ্রের যে দূষণ হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো। মৃত্তিকা ভূগোল, মৃত্তিকা ভূগোল আমরা জানবো যে মৃত্তিকার বন্টনটা কোথায় কেমন, মাটির বৈশিষ্ট্য কোথায় কি, এই সংক্রান্ত বিষয়। তারপর জীব ভূগোল, জীব ভূগোল আমরা দেখলাম উদ্ভিদ ভূগোল, অর্থাৎ কোথায় কোন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই, এই উদ্ভিদের বৈশিষ্ট্য কেন এরকম, সুন্দরবন অঞ্চলে আমরা কেন সুন্দরী গাছ দেখতে পাই, সুন্দরী গরান, গেওয়া ইত্যাদি গাছ দেখতে পাই, এই সমস্ত, বা ম্যানগ্রোভ অরণ্য কেন দেখতে পাই। অর্থাৎ উদ্ভিদের একটা নিয়ে আলোচনা এই উদ্ভিদ ভূগোলে করা হয়। প্রাণী ভূগোল, প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে কী করণীয়, বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে আমরা কিভাবে রক্ষা করব, সেই বিষয়। মানবীয় বাস্তুবিদ্যা, অর্থাৎ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ, এগুলো নিয়ে আলোচনা করা হলো। নেক্সট হচ্ছে পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলে পরিবেশের বিভিন্ন উপাদানগুলো যেগুলো রয়েছে, পরিবেশকে দূষণের হাত থেকে আমরা কিভাবে রক্ষা করব, পরিবেশের উন্নতির জন্য আমাদেরকে কী কী করতে হবে, সেই বিষয়। সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানে আমরা দেখলাম রাশিমাত্রিক বা পরিমাত্রিক ভূগোল, যেখানে বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস জানতে পারবো। অর্থনৈতিক ভূগোল, একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারণ কি, অর্থনৈতিক বিভিন্ন জিনিসের বন্টন। নেক্সট হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল আমরা জানবো জনসংখ্যার বৃদ্ধির কারণ কি, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি বিষয়। রাজনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোলে জানবো একটা রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক বা কেন্দ্র রাজ্য সম্পর্ক কেমন, এই সংক্রান্ত যাবতীয় বিষয়। ঐতিহাসিক ভূগোল, ঐতিহাসিক ভূগোলে আমরা বিভিন্ন ঐতিহাসিক জিনিস নিয়ে আলোচনা করব।
সামাজিক ভূগোল সমাজের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলো সমাজের মধ্যে আমরা দেখতে পাই সে সংক্রান্ত বিষয় এই সামাজিক ভূগোল। ভূগোল দর্শন ও চিন্তা, যেখানে বিভিন্ন ভৌগোলিকদের যে চিন্তা ভাবনা চিন্তাধারা সেই সংক্রান্ত আলোচনা এখানে করা হয়। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, অর্থাৎ সংস্কৃতি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তাহলে তোমাদের ভূগোলের প্রথম যেটা অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল এখানেই শেষ হলো। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরকম ভিডিও পেতে বা এরকম ক্লাসের আরও জানার জন্য বা এরকম আরও ক্লাস দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।